আজকে আমরা নিওনেটাল জন্ডিস ছোট বাচ্চাদের জন্ডিস কেন হয়, জন্ডিসটা কি, এটা নিয়ে একটু আলোচনা করব। জন্ডিসটা হলো কাকে বলবো, স্কিন আর মিউকাস মেমব্রেনের হলুদ কালার হয়ে যায়, হলুদ কালার, ইয়েলো coloration of the skin and mucous membrane due to presence of excess bilirubin in the blood. এটা এক্সেস, শরীরের মধ্যে বিলিরুবিনের মাত্রা বেশি হলেই তাকে জন্ডিস বলা হয়। বিলিরুবিনের মাত্রা এমনি নর্মালি একটা থাকে, ছোটদের বিশেষ করে নিওন্যাটদের একরকম থাকে, বড়দের আর একরকম থাকে। নিওন্যাটের একরকম থাকে, বড়দের একরকম থাকে। এখন এইদিকে এলো, আমার দিকে নাও, ঠিক আছে। নিওন্যাটের হলো জন্ডিস দুই রকম বলা যেতে পারে, একটাকে বলি আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস, একটাকে বলি প্যাথোলজিক্যাল জন্ডিস। একটা ফিজিওলজিক্যাল জন্ডিস আর একটা প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস মানে এটা নর্মালি সব বাচ্চারই থাকে, কারো কারো একটু বেশি হয়, কোনো কোনো কারণে বেশি হয়। আর প্যাথোলজিক্যাল জন্ডিস স্পেশালি কিছু রোগ দিয়ে হয়, এটা এখন আলোচনা না করি, আমরা জন্ডিস নিয়ে কিছু কথা বলি, তারপরে আমরা পার্থক্যে যাব ও সবকিছু কথা বলবো। তো জন্ডিসটা এইটা স্পেশালি নিওন্যাটের অর্থাৎ নতুন বাচ্চাদের এই জন্ডিসটা খুব খারাপ অবস্থা দেখা দেয়। কি দেখা দেয়? এই জন্ডিসটা অনেক সময় ব্রেনের মধ্যে ঢুকে ব্রেন এনকেফালোপ্যাথি মানে ব্রেনটাকে নষ্ট করে দেয়। ওকে একটা খারাপ রোগী বলে কার্নিকটেরাস নামে, রোগটার নাম হলো কার্নিকটেরাস। ব্রেনের মধ্যে ঢুকি ব্রেনটা ক্ষতিগ্রস্ত করে, বাচ্চাটা আলটিমেটলি প্রতিবন্ধী তৈরি হয়। তো জন্ডিস আমার কাছে, অন্য কারো কাছে না হলে আমার কাছে একটা আতঙ্কের কারণ, কারণ আমরা বাচ্চাদের অনেক সময় দেখি বাচ্চারা প্রতিবন্ধী হয়ে আছে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিবন্ধী তো কিছু কারণ পাওয়া যায়, আমরা কিছু কারণ খুঁজে পাই, তখন খুঁজতে খুঁজে দেখা যাচ্ছে বাচ্চাটার এই যে অল্প বয়সে, নতুন বয়সে, একেবারে জন্মের পরে 5 দিন 7 দিন বা 10 দিন বয়সে জন্ডিস হয়েছিল, ঠিক মতো চিকিৎসা হয়নি, জন্ডিসটা ব্রেনের মধ্যে দেয়, ক্ষতিগ্রস্ত করছে ব্রেনটা, আলটিমেটলি বাচ্চাটা শেষ পর্যন্ত যায় একটা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। এই কারণে আমার কাছে এটা আতঙ্কের কারণ। কত পার্সেন্ট বাচ্চার যে হবে, কত হবে সেটা বলা খুব মুশকিল। একেবারে আমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকেই বলা আছে জন্ডিসের মাত্রা কত হইলে যে বাচ্চার ক্ষতি হবে ব্রেনের, এইটা এখনো বোঝা যায়নি। কারো দেখা যাচ্ছে 10 মিলিগ্রাম পার ডিএল ক্ষতি হয়েছে, কারো দেখা যাচ্ছে 20 উঠে আছে, ক্ষতিগ্রস্ত হয়নি। আমি 24 উঠার পরেও দেখছি বাচ্চাটা ভালো আছে। তাইলে সায়েন্টিস্টরা এখনো বুঝতে পারে নাই যে কোন বয়সে, এই 1 মাস বয়সের বাচ্চাদেরই তো কথা বলছি, নিওনেট মানে 1 মাস বয়সের বাচ্চাদের, কোন বয়সে কতটুক জন্ডিসের পরিমাণ মাত্রা, কত জন্ডিসের মাত্রা হলে বাচ্চাটার ব্রেনটা ক্ষতিগ্রস্ত হবে, এ পর্যন্ত ঠিক মতো আবিষ্কৃত হয়নি। আমাদের টেক্সট বই যেটা আমরা পড়ি, নেলসন টেক্সট বুক, সে বইতে এইভাবেই লেখা আছে। আরেকটা জিনিস, এই জন্ডিসটা মানুষের মাঝে এমন একটা অবস্থা সৃষ্টি করে, মানুষ কেন বেশিরভাগ হসপিটাল বা ক্লিনিক থেকে জানি না কারা বলে দেয় রোদ খাওয়ান। রোদ খাওয়ান শব্দটা শুনতেই কেমন বলে, রোদ খাওয়ান মানে রোদে রাখেন, রোদ তো খাওয়ার জিনিস না, রোদে বাচ্চাকে রাখতে হবে। রোদে রাখলে জন্ডিসের বইতেই লেখা আছে রোদে তেমন কোনো উপকার আসে না। দেখা যাচ্ছে বাচ্চাটা অনেক, কালকেও একটা বেবি দেখলাম, সে 12 মিলিগ্রাম পার ডিএল ছিল, তাকে বলা হয়ে গেছে, বাইরে পরীক্ষা করেছে, কালকে আমার কাছে যখন আসে তার 16 পার হয়ে গেছে, সম্ভবত 16 পার হয়ে গেছে, বেশি হয়ে গেছে। ওকে কি বলিছে, কেউ না কেউ বলছে রোদ খাওয়ান, রোদ খাওয়াইছি। আমি বললাম বাবা রোদে রাখলে লাভ আছে। কি লাভ আছে? ভিটামিন ডি তৈরি হবে, যে ভিটামিনে হাড়টি শক্ত হয়, দাঁত শক্ত হয়, শরীর ভালো থাকে, শরীরে ইমিউনিটি বাড়ে, সেই ভিটামিনটা তৈরি হয়। ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে তৈরি হয়, কি করে তৈরি হয়? আলোক রশ্মি স্কিনে পড়ার পরে ভিটামিন ডি এর একটা কাঁচা জিনিস আছে শরীরের মধ্যে, চামড়ায়,
ওইটা চামড়া থেকে, যেমন কাঁচা তরকারি রান্না করলে যেমন খাওয়া যায়, রান্না হয় ভেজিটেবল বা মাছ মাংস যেটাই বলো, ঠিক তেমনি ভাবে ওই জায়গায় আলোক রশ্মি পড়ার পরে তৈরি হয় কি হচ্ছে, ভিটামিন ডি তৈরি হচ্ছে, রাখলে লাভ আছে। কিন্তু জন্ডিসের তেমন কোনো লাভ হয় না, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে। তোমরা যখন চাকরি নিবে, ক্লিনিকে যাবে, হাসপাতালে যাবে, তখন অন্তত এই কথাটা না বলাই উচিত। রোদ দেন, রোদ দিলে ভালো হয়ে যাবে, এই কথাটা না বলি। বলবেন যে এটা কি লাগে, জন্ডিসের একটা চিকিৎসা আছে। কি চিকিৎসা? তাকে আমরা বলে থাকি ফটোথেরাপি। ফটোথেরাপি, আলো দিয়ে চিকিৎসা করা হয়। ফটো মিন্স আলো, থেরাপি মিন্স চিকিৎসা। ফটোথেরাপি, একটা সুন্দর নীল আলোর তলায় বাচ্চাকে শুইয়ে দেওয়া হয়, বিছনাতেই সেট করা থাকে, এই কাজটা করা হয়। এই জিনিসটা খুব কঠিন না, এটা এমনি একটা ডিভাইস, একটা দোলনার মতো একটা জিনিস, আলো সেট করা থাকে, ওখানে দিলে বাচ্চারা আস্তে আস্তে জন্ডিসটা কমে যায়। আর জন্ডিস না কমলেই বাচ্চার ক্ষতি, কে যে ক্ষতিগ্রস্ত হবে এটা বলা যাবে না, কার যে ক্ষতি হবে এটা বলা খুব মুশকিল আছে। এই কারণে আমরা আগে ভাগেই চিকিৎসা দিতে শুরু করি এবং জন্ডিসটা কমে যায়। এই আর কি, কন্টিনিউয়াস ব্রেস্ট ফিডিং চালাতে হবে, জন্ডিসে কিন্তু ব্রেস্ট ফিডিং চালাতে হবে। ব্রেস্ট ফিডিং না চালালে জন্ডিসটা কমবে না। অন্য খাবার অনেকে কি করে, জন্মের পরে একটু গ্লুকোজ খাওয়াই দিয়ে দেয়, অথবা তরল কোনো দুধে তেমন কোনো এনার্জি নাই, এরকম অনেক কিছু করে, বাইরে থেকে খাবার দিয়ে দেয়, সেটা না। আমরা কি বলবো, ব্রেস্ট ফিডিং। তাহলে জন্ডিসের চিকিৎসা আমরা বলবো কি, 1 নম্বর ব্রেস্ট ফিডিং, 2 নম্বর ফটোথেরাপি। এবং জন্ডিসের মাত্রা অতিরিক্ত হলে আরেকটা চিকিৎসা করা হয়, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। দেখে রক্তটা, অনেকে বলে রক্ত পাল্টিয়ে দেওয়া হয়, রক্তটা একদিক দিয়ে বের করা হয় আর একদিক দিয়ে ঢুকানো হয়। এই রক্তটা, তাকে বলে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, এই কাজটা। এখন জন্ডিসে আমরা দুইটা কথা বলছিলাম, একটা ফিজিওলজিক্যাল জন্ডিস আর একটা প্যাথোলজিক্যাল জন্ডিস, এটা জানতে হবে। এই প্যাথোলজিক্যালের মধ্যে একটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট, তাকে আমরা বলে থাকি ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি। ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি কি হয়? ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি। মা যদি নেগেটিভ, আমরা জানি রক্তের গ্রুপ কি হলো, একটা এবিএ গ্রুপ আর একটা আরএইচ গ্রুপ, আরো গ্রুপ আছে, এই দুটো আমরা সাধারণত ব্যবহার করি কাজে, একটা এবিএ আর একটা আরএইচ। আরএইচ গ্রুপে হলো আরএইচ পজিটিভ, আরএইচ নেগেটিভ। আরএইচ পজিটিভ মোস্ট অফ দ্য ক্ষেত্রে আরএইচ পজিটিভ হয়, এই 10-15% মানুষের আরএইচ নেগেটিভ আছে। আরএইচ নেগেটিভ মা যদি দেখা যায় আরএইচ নেগেটিভ আছে এবং সেই বেবিটা আরএইচ পজিটিভ যদি হয়ে যায়, তাহলে জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি, এবং তাকে বলি আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। ঠিক আছে। আর একটা হলো এবিও ইনকম্প্যাটিবিলিটি। এবিওতে বলি হলো মা যদি ও হয়, আর বেবি যদি এ বা বি হয়, মা যদি ও হয়, বেবি যদি এ বা বি হয়, তাহলে একটা ইনকম্প্যাটিবিলিটি বলে, তাকে বলে এবিও ইনকম্প্যাটিবিলিটি। এই দুইটা, এটা ক্লিয়ার তো? এটা ক্লিয়ার। আর এইচ এর থেকে এবিও ইনকম্প্যাটিবিলিটি বেশি পাওয়া যায়। এটার সমস্যা, এটা তো আরএইচ কি বললাম, 10% না ম্যাক্সিমাম 15% হতে পারে। কিন্তু মা ও পজিটিভ, বেবি হলো এ বা বি পজিটিভ, অনেক বাচ্চার এটা অনেক বাচ্চার হতে পারে। ঠিক আছে। সুতরাং এবিও ইনকম্প্যাটিবিলিটি বেশি হয়। এর জন্ডিসের মাত্রা অত প্রকোপ অত বেশি হয় না, কিন্তু যখন হয় অনেক খারাপ অবস্থার মধ্যে আমরা পাই। তাহলে আরএইচ আর এবিও, আমরা প্যাথোলজিক্যাল জন্ডিসের মধ্যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি আর একটা এবিও ইনকম্প্যাটিবিলিটি, এই দুটো পাওয়া গেল তো? ঠিক আছে। এই দুটা আমরা কমনলি পেয়ে থাকি, আর অন্যদিকে আমরা যাচ্ছি না এখন, আমরা একটু পরে আলোচনার মাধ্যমে আমরা আসবো। ঠিক আছে। এই দুইটাতে হলো কি, এদের চিকিৎসা ঠিক একই রকম। চিকিৎসা কি? ফটোথেরাপি দিয়ে দেবো, ব্রেস্ট ফিডিং চালাবো, ফটোথেরাপি দিয়ে দেবো। আর যদি জন্ডিসের মাত্রা অনেক বেশি হয়ে যায়, 20 বা 20-এর উপরে হয়ে যাচ্ছে, কার্নিক টেরাস, ওই যে খারাপ রোগটা, এরকম কোনো আভাস পাচ্ছি অথবা হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা তাকে তখন কি করব, এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন তাকে বলে থাকি। আমরা কি বলি? এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন। এটা মনে রাখতে হবে, এটা সব জায়গায় সব ক্ষেত্রে হওয়া সম্ভব না, এটা সব স্টেশনেও হয় না। স্পেশালাইজড হসপিটাল গুলাতে অথবা মেডিকেল কলেজ হসপিটাল গুলাতে
হয়, এটা মনে রাখতে হবে। রক্ত একদিক দিয়ে বের করা হয়, আরেক দিক দিয়ে রক্ত ঢুকে দেওয়া হয়, দুই চ্যানেল আলাদা জিনিস। একই ছিদ্র দিয়ে যাবে, দুই চ্যানেল, এক চ্যানেল বন্ধ থাকবে যাওয়ার রক্ত, তখন রক্ত টেনে নেওয়া হবে, আর এক চ্যানেল বন্ধ থাকবে যেটা ভিতরে ঢুকাবো, ওই দিকে রক্ত টেনে নিব। এই দুটা। আর ফটোথেরাপি হলো এই কতদিন, একটা ঘন্টার, আমরা ঘন্টা মেপে দিই, এই